এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি। বাস্তব জীবনের সাথে এর কোনো সম্পর্ক নেই, তাই দয়া করে কেউ এটিকে সিরিয়াসলি নেবেন না, শুধু গল্পের আনন্দ নিন। আপনাকে আজ দেখছি ক্লান্ত। ঘুম হয়নি বুঝি? ঘুম একটা সময় আসতো, এখন মনে হয় ঘুমের চেয়ে গভীর জিনিসও আছে, এমনকি মৃত্যুও। এ কি বলছেন? এমন কিছু দেখেছেন নাকি? হ্যাঁ, এক জায়গা ছিল, মাটির তলায় কিছু এমন জেগেছিল যা বেঁচে ছিল অথচ বাঁচার মতো ছিল না। কি বলছেন? আবার কি অপদেবতা? কোথায় ছিল জায়গাটা? গড়পেটুয়া, বাঁকুড়ার লালমাটির এক গাঁ। ভেবেছিলাম সাধারণ ঘটনা, কিন্তু সেদিন আমি নিজের ছায়াটাকেও বিশ্বাস করতে পারিনি। আচ্ছা বলুন, কি কি হয়েছিল সেখানে? একজন স্কুল শিক্ষক চিঠি লিখেছিলেন, বলেছিলেন গ্রামে রাত হলেই কেউ কেউ নাকি উধাও হয়ে যায়। পরদিন তারা ফিরে আসে, কিন্তু বদলে যায়। মানে বদলে যায় মানে কি? চেহারাটা প্রায় এক, কিন্তু মুখে অদ্ভুত চাপ, গলার স্বর মোটা, আর চোখ যেন গভীর কোনো গর্ত। আপনি গিয়েছিলেন? হ্যাঁ, আর গিয়েই বুঝলাম। ওরা বলেছিল, আপনাকে তো আমরা আগেও দেখেছি। ভাবো তো কিশোরী, আমি প্রথমবার যাচ্ছি, অথচ তারা বলছে আমাকে নাকি আগেও দেখেছে। তা কি করে হয়? সেই প্রশ্নটাও আমিও করেছিলাম, কিন্তু উত্তর পেলাম এত রাতে, যখন আমি নিজে মাটির নিচে নামলাম। আপনি নিজে? হ্যাঁ, সেই স্কুল ঘরের পিছনে ছিল এক ফাটল, সেখান থেকে গন্ধ উঠত, যেন পচা ধূপ আর রক্তের মতন গন্ধ। আমি নামলাম, আর তারপর 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 ছিল এক অন্ধকার রাজ্য, যেখানে মানুষের মতো দেখতে ছায়ারা হেঁটে বেড়ায় আর হঠাৎ হঠাৎ হেসে ওঠে। আমি বুঝি ওখানে ভস্মরাজ নামে এক অপদেবতা শাসন করে, যে মৃত শরীরে ঢুকে জীবিত মানুষ হয়ে ওঠে। ভস্মরাজ? হ্যাঁ, ও এমন এক শক্তি যে মৃতের চেয়ে জ্যান্ত। আপনি বেঁচে ফিরলেন কিভাবে? মাটির নিচে যারা বেঁচে থাকে তারা মরার চেয়েও বেশি জেদি হয়। সেবার আশ্বিন মাস পড়তেই আকাশে কুয়াশার পর্দা নামতে শুরু করেছিল। সন্ধ্যার বাতাসে ধূপের গন্ধের সঙ্গে মিশে থাকত কোথাও যেন একটা অদৃশ্য ক্লান্তি। কলকাতার শহুরে হট্টগোল থেকে দূরে আমি তখন কিছুদিন একটা নির্জনতায় থাকতে চেয়েছিলাম, আর সেই সময়ই হাতে এলো চিঠিটা। পুরনো কাগজে লেখা, হিজিবিজি হাতে আঁকা অক্ষরে। চিঠির খামের গায়ে লেখা ছিল, শ্রী তারানাথ তান্ত্রিক মহাশয়, ব্যক্তিগত ও জরুরি। পাঠক, গড়পেটুয়া হাই স্কুল, বাঁকুড়া। আমাদের গড়পেটুয়া গ্রামে অদ্ভুত কিছু হচ্ছে। লোকজন রাতে হঠাৎ উধাও হয়ে যাচ্ছে।
সকালে তারা ফিরছে ঠিকই, কিন্তু তারা যেন বদলে যায়। তারা যেন আর নিজের মধ্যে থাকে না। তাদের চোখে আলো নেই, তাদের মুখে হাসি নেই, আর গলার স্বরও যেন কেমন অন্যরকম। গ্রামের প্রান্তে যে স্কুলটা তৈরি হয়েছে সেটা এক পুরনো কবরস্থানের জায়গায়। আমরা জানতাম না। আমি নিজে সেই স্কুলের শিক্ষক। বিশ্বাসঘাতকতা করেছি জেনে এখন খুব কষ্ট হয়। দয়া করে আসুন মহাশয়। যত দিন যাচ্ছে আমাদের আপনজনদের মুখেও ভয় দেখতে পাই। বিনীত, গিরিজা বাবু, সহকারী শিক্ষক, গড়পেটুয়া হাই স্কুল। দুদিনের মধ্যেই আমি রওনা হলাম। লাল মাটির ধুলো উঠছে পথ জুড়ে। বাঁকুড়ার উঁচু নিচু জমি পেরিয়ে সন্ধেবেলায় যখন গড়পেটুয়ার সীমানায় পৌঁছই, তখন সূর্য প্রায় অস্তমিত। গ্রামের পথ ধরে এগোতেই দেখা হলো এক মাঝবয়সী লোকের সঙ্গে। গায়ে ধুতি, কাঁধে গামছা, চোখে সন্দেহের ছায়া। আপনি কি শহরের পণ্ডিত? আমাদের মাস্টারমশাই আপনাকে ডেকেছে। হ্যাঁ, গিরিজাবাবুর চিঠি পেয়েই এসেছি। আপনার আগমনের খবর পুরো গ্রামেই ছড়িয়েছে। অনেকে ঠিক ভালো চোখে দেখছে না, তবে মাস্টারমশাই বড় ভালো লোক। আসুন আপনাকে পৌঁছে দিই। গিরিজাবাবুর বাড়ি গ্রামের এক কোণে। ছোট মাটির ঘর, কাঠের বারান্দা। আমাকে দেখে দরজা খুলেই মাথা ঝুঁকিয়ে বললেন, আপনি সত্যি এসেছেন? আমি ভাবিনি যে আপনি এত তাড়াতাড়ি আসবেন। আপনার চিঠির ভাষা এতটাই ভয়াবহ ছিল আর বসে থাকতে পারলাম না। দেখুন, আমি একটা ছোটখাটো স্কুল মাস্টার। ওসব তন্ত্রমন্ত্র জানি না, কিন্তু আমি জানি এই গ্রামে কিছু একটা হয়েছে, বুঝলেন? ভয়ানক কিছু। কি ধরনের ঘটনা? গত 1 মাসে 4 জন নিখোঁজ হয়েছিল। আমরা ভেবেছিলাম হয়তো হারিয়ে গেছে, বুঝলেন, কিন্তু না। দিন 2 পরে তারা আবার ফিরে এলো, কিন্তু মুখে যেন একটা অদ্ভুত ফ্যাকাশে ভাব, গলায় কেমন যেন কর্কশতা। আর একজন বুড়ো জমিদার তো নিজেকে নিজেই চিনতে পারছিল না। আর কবরস্থানের কথা? স্কুলটা যেখানে রয়েছে ওই জায়গাটা একসময় কবরস্থান ছিল, অনেক পুরনো। ব্রিটিশ আমলের ম্যাপ দেখে জায়গাটা নিষিদ্ধ বলে চিহ্নিত ছিল। আমরা অতটা পাত্তা দিইনি তখন, কিন্তু এখন বুঝছি। আপনি কি জানেন সেই কবরস্থানে কি কোনো অপঘাতে মৃত্যুর কবর দেওয়া হতো? শুনেছি একটা লোক ছিল। লোকটার নাম ছিল ভস্যরাজ। লোকটা শ্মশানে থাকতো, মৃতদেহ পুড়িয়ে ছাই গায়ে মেখে থাকতো। গ্রামের লোকেরা তাকে তাড়িয়ে দিয়েছিল। কেউ বলে সে কবরের ভিতরে নাকি যজ্ঞও করতো, জানেন? ভস্যরাজ? আপনি কি চেনেন নাকি ঠাকুরমশাই? নামটা নতুন নয়। লোকটা মৃতদেহ নিয়ে গবেষণা করত। সে ভস্যরাজ এই নামেই পরে পরিচিত হয়েছিল। আপনি যা বলছেন তাতে কিন্তু ভয় লাগছে। মানে আপনি কি বলতে চাইছেন? মাটির নিচে যদি এখনো সেই ভস্যরাজের অধিষ্ঠান থাকে, তাহলে ওই ফিরে আসা মানুষগুলো আসলে মানুষ নয়। হ্যাঁ, তাহলে এখন আমাদের কি হবে? আগে দেখতে হবে সেই কবরস্থানের মাটি আজও কি জেগে আছে নাকি শ্বাস নেয় অন্ধকারের মতো নিঃশব্দে। পরদিন সকালে গড়পেটুয়ার ঘন কুয়াশার মধ্যে আমি বেরোলাম, হাতে একটি লাঠি, কাঁধে চাদর। দেওয়ালে লেখা পুরনো পোস্টার, যেখানে স্কুলের নাম লেখা গড়পেটুয়া প্রাথমিক বিদ্যালয়।
তার নিচে খয়েরি দাগ। আমি লক্ষ্য করলাম স্কুলের পিছন দিকটা উঁচু বাঁশ ছাড়ে ঘেরা, সেখানে কেউ যায় না। অথচ মাটিতে বেশ কিছু উল্টো দিকের পায়ের ছাপ, যেন কেউ ভিতরে ঢুকেছে কিন্তু বের হয়নি। স্কুলের সামনের চাতালে কয়েকজন গ্রামবাসী বসেছিল। একজন বয়স্ক লোক নাম নিতাই কাকু, একজন যুবক নাম হরিপাল, আর এক বৃদ্ধা কালীমা। এই লোকটা তো আগেও এসেছিল কয়েক মাস আগে, না রে হরিলাল? হ্যাঁ গো কাকা, আমি শপথ করি বলতে পারি এই বদনটা আমি স্কুলের পিছন দিকে একদিন বিকেলে দেখেছিলুম। তোমরা নিশ্চিত? আমি তো এই প্রথম এসেছি পটুয়াপাড়ায়। আপনি জানেন এটা কার কাজ? ভস্মরাজ নামে একজনের কথা শুনেছি। এই গ্রামে কি তার নাম কেউ নেয়? ভস্মরাজ? ও তো শ্মশান ঘাটের লোক ছিল। তোমরা বলেছিলে আমাকে স্কুলের পিছনে দেখা গেছে। কোন দিকটায়? ওই যে ওই বাঁশঝাড়ের পাশে একটা সরু গলি আছে, ওইখানেই সন্ধ্যের সময় ছায়া দেখা গেছিল। পিছনে ফিরলে সে থাকতো নি, সামনে তাকালেই দেখা দিত। ওরে বাবা! তোমরা কখনো ঢুকেছ সেখানে? না রে বাবা, একবার ওখানে একটা কুকুর ঢুকেছিল, তারপর বেরুলো পা মুছড়ে, চোখ অন্ধ হয়ে। ও জায়গা, ওখানে মাটি আর শ্বাস নেয় না। ও কেবল কেবল হা করে গিলতে জানে। তাহলে আজ রাতে আমাকে ঢুকতেই হবে। হ্যাঁ, আপনি কি একলা একলা যাবেন? আমি তো একাই এসেছি এখানে। হয়তো ছায়াও একাই ঘুরে বেড়ায়, কিন্তু তার পেছনে ছায়াহীন কিছু থাকে। আপনি গেলে ফিরবেন তো? ফিরলে তোমরা চিনতে পারবে তো, যদি মুখটা বদলে যায়। এই বলে ওখান থেকে আমি চলে আসি। আমি হাঁটছিলাম গ্রামের ভিতরের দিকে। এক অচেনা অস্বস্তি জমে উঠছিল বুকে। মাটি যেন একটু একটু করে নরম হয়ে উঠছে পায়ের নিচে, এবং কানের কোণে মাঝে মাঝে কে যেন হাসে। পরের দিন গ্রামের এক কোনায় ভিড় জমতে দেখলাম। ছুটে গিয়ে দেখি এক যুবক মদন মাটির মাঝখানে হাঁটু পর্যন্ত পায়ের চিহ্ন, আর মাটিতে কুয়োর মতো একটা গোল ফাটল রয়ে যায়। চারিদিক নিঃশব্দ, সবাই পিছনে সরে যায়। আমার তখন আর কিছুই করার ছিল না। বাজারের মোড়ে মদনকে দেখা যায়। পায়ের ওপর কাপড় ধুলোয় মাখা, গায়ে খয়েরি দাগ, মুখে অদ্ভুত টান। মদন, তুই ফিরে এলি? কোথাও যাইনি তো, আমি তো এখানেই ছিলাম। ওর গলার আওয়াজ শুনেছিস? পায়রা গিলার মতো শব্দ হচ্ছে। মদন, একটা কথা জিজ্ঞাসা করব। তুমি যখন মাটির নিচে ছিলে কি দেখেছিলে? আলো, চারপাশে আলো, আর একটা মুখ, নিজের মতোই, কিন্তু কিন্তু উল্টো। উল্টো মুখ। তোমার ছায়া কোথায় গেল? ছায়া? ও তো ও তো নিচে রেখে এসেছি। ও আমার চাইতে ভালো শ্বাস নেয়।
ছায়াহীন মানুষদের যুগে পা দিয়েছি আমরা, আর তারা যখন কথা বলে সে কণ্ঠস্বর মাটির গভীর থেকে উঠে আসে। রাত গভীর হয়েছে। ঘরের বাইরে কেবল জোনাকির আলোর মতন কয়েকটি কেরোসিন বাতি জ্বলছে, তাও টিমটিম করে। গিরিরাজবাবুর ঘরে বসে আমি সামনে রাখা পুরনো কিছু দলিল, নথি আর হস্তলিখিত পুঁথির পাতা উল্টাচ্ছি। এই পুঁথিটা স্কুল তৈরির সময় মাটি খুঁড়তে গিয়ে বেরিয়েছিল, বুঝলেন। আমরা বিশেষ মাথা ঘামাইনি, শুধু ঠাকুর মশাইকে ডেকে শুদ্ধিকরণ করিয়ে এই স্কুলটা গড়ি। শুদ্ধিকরণ না, সেই জায়গাটা আসলে একটি অপতান্ত্রিক বলির কেন্দ্র ছিল। এই চিহ্নগুলো বলছে এখানে নিয়মিত পিশাচ যজ্ঞ হতো। আপনি কি বলছেন যে এই ভস্মরাজ সত্যি ছিল? ছিল না, এখনো আছে, শুধু শুয়েছিল এতদিন। কিন্তু যখন স্কুল তৈরি হলো সেই যজ্ঞচক্রে বাধা পড়ল, আর ভস্মরাজ নিদ্রা ভেঙে উঠল। আচ্ছা, এই ভস্মরাজ আসলে কে? মানুষ না? মানুষ নয়, ব্রিটিশ আমলে এক তান্ত্রিক ঘাতক, নাম ছিল ভস্মরাজ। সে মৃতদেহ পুড়িয়ে ছাই খেত আর বিশ্বাস করত ছায়াহীন হয়ে মানুষকে বশ করা যায়। ব্রিটিশরা তাকে আটক করে, কিন্তু হত্যা করতে গিয়ে ব্যর্থ হয়। শেষে এক ব্রাহ্মণ তান্ত্রিক গোষ্ঠী ওকে জীবন্ত কবর দেয়, যজ্ঞের মাধ্যমে বেঁধে ফেলে। হ্যাঁ, মানে মদন? ওটা মদন নয়? তাকে এখনো মদন বলতে পারেন, কিন্তু ও যা ছিল তা আর নেই। তবে কি পুরো গ্রামটাই? পুরোটা এখনো নয়। ভস্মরাজ ধীরে ধীরে তার আধার রাজ্য তৈরি করছে। মাটির নিচে একটা আলাদা গুহা, যেখানে মৃতদেহ জমিয়ে রাখে, শরীর গড়ছে। স্কুল ঘরের ঠিক নিচেই সেই জায়গা। আমরা নিজের হাতে একটা পিশাচকে জাগিয়ে তুলেছি। শুধু জাগিয়ে নয়, তাকে প্রবেশের পথ খুলে দিয়েছেন। আগে সে বন্দী ছিল, কিন্তু এখন সে গিলে নিচ্ছে। আমি কদিন ধরে রাতের বেলায় একটা কান্না শুনি, মাটি থেকে আসে, ঠিক যেন বাচ্চাদের মতো, আবার আবার বৃদ্ধদেরও মতো। হ্যাঁ, বড় অদ্ভুত। ওগুলো কান্না নয়, ওগুলো মিথ্যে ডাকা। ভস্মরাজ শিকারের জন্য আত্মার স্মৃতি ব্যবহার করে, যেন মৃত মা, মৃত ভাইয়ের গলা শুনে কেউ কাছে যায়, আর গেলে সে গিলে ফেলে। আপনি কি নিচে যাবেন? যেতে আমাকে হবেই, আর সেই গুহার ভিতরে ঢুকেই খুঁজে বার করতে হবে মূল বিন্দু, যেখানে ওর আত্মিক কেন্দ্রীকরণ। সেখানে আঘাত করলে ভস্মরাজ কেঁপে উঠবে। আপনার কিছু দরকার হলে? মাটির নিচে ঢোকার জন্য কিছু পবিত্র তামা, চন্দন কাঠ আর একটা পুরনো শ্মশানের ছাই, যা এখনো অগ্নিস্পর্শ পায়নি, আর একটা আয়না, যাতে মুখ দেখা যায় কিন্তু ছায়া পড়ে না। এই যুদ্ধ এখন ছায়ার সঙ্গে নয়, ছায়াহীনতার সঙ্গে। যাকে কেউ দেখতে পায় না, তবুও সে দখল করে ফেলে শরীর, মন, স্মৃতি আর গ্রাম। রাত তখন গভীর, আকাশে চাঁদ নেই, কেবল ঘন কালো অন্ধকার জমে আছে চারদিকে।
গড়পেটুয়া যেন নিঃশ্বাস নিতে ভুলে গেছে। পাতা নড়ে না, কুকুর ডাকে না, এমনকি বাঁশ ছাড়েও শব্দ নেই। আমি একা, হাতে একটি তামার পাত্র, তাতে আগুনে জ্বলা শ্মশানের ছাই, পকেটে আয়না এবং গলায় মন্ত্রপট্টি। স্কুল ঘরের পিছনের সেই নিষিদ্ধ গলির শেষ প্রান্তে গিয়ে দাঁড়ালাম। মাটিতে ছোট্ট একটি ফাটল, ঠিক যেন মৃত আত্মার মুখ। মাটিতে বসে চোখ বুজে মন্ত্র পড়তে শুরু করলাম। ওং ভূতনাথায় নমঃ, শ্মশানেশ্বরায় নমঃ, প্রতীচ্ছায়া বিভেদিতন্ত্রং জাগরূক রুধিয়ে স্তম্ভয়া। আচমকা মাটি ফেটে যায়, নিচে নেমে যেতে থাকে সরু একটা সিঁড়ি, যেন গিলতে থাকা পাতালের পেট। ধীরে ধীরে নিচে নামতে থাকি। চারদিক শীতল, যেন হাড়ে হাড়ে ঠান্ডা ঢুকে যায়। এক সময় নিচে নেমে আসি এক গুহার মতো জায়গায়। চারপাশে ছড়িয়ে আছে কঙ্কাল, আধ পচা মৃতদেহ, কাঁচা রক্তে ভেজা মাটি। দেওয়ালে আঁকা পিশাচ মন্ত্রের চিহ্ন, ছাইয়ের স্তূপ। গন্ধ এমন যে একবার শ্বাস নিলে মনে হয় ফুসফুসের ভিতরেই এবার পচন ধরবে। হঠাৎ সব আলো নিভে যায়। নিস্তব্ধতার মাঝখান থেকে শোনা যায় একসঙ্গে অনেকগুলো হাসি। কেন এসেছিস? মরতে মরতে? চলে যা, চলে যা। ভস্মরাজ, জানি তুই আছিস। চুপ থাকা মানে অস্তিত্ব নয়। এবার মুখ দেখা। এক গর্তের ভিতর থেকে কিছু গড়ায়, শিকড় ভেঙে এক জনাকৃতি ওঠে। মানুষের মতন গড়ন, কিন্তু মুখটা শুধুই ছাই। চোখের জায়গায় গর্ত, মুখে দাঁত নেই, কেবল ছাই ঝরে পড়ছে। কেন এসেছিস? পোড়াতে এসেছিস? পোড়াতে নয়, ভেতরটা খালি করতে এসেছি। তুই জানিস না আমি এখন মৃত নই। আমি শ্বাস নেই না, আমি ছায়া ফেলি না, আমি তোরই ছায়া। ওং কালী তন্ত্রচ্ছেদিনী ভুচরত পিশাচঘ্নি গলগল রক্তদায়িনী ছায়াঘ্নি দেহ বিনাশিনী। ভস্মরাজ ধীরে ধীরে এগিয়ে আসে। তার পায়ের নিচে মাটি কাঁপে না, বরং গলে যায়। চারপাশের মৃতদেহগুলো চোখ খুলে তাকায়। এই মাটিতে আমার শ্বাস, এই কঙ্কালে আমার হাত। আমার নাম নয়, আমি গ্রাম। আমি এইবার আয়না বের করি, আর সেই আয়নার মুখ ঘুরিয়ে দিই ভস্মরাজের দিকে। দেখ নিজেকে ভস্মরাজ, মুখ নয় মুখোশ, ছায়া নয় ছায়াহীন শূন্যতা। ভস্মরাজ আয়নার দিকে তাকাতেই মুখ কাঁপতে থাকে, ছাই ঝরে পড়ে।
তার পিছনে থাকা কঙ্কালেরা চিৎকার করতে থাকে। ছাই মাখা তামার পাত্র গুহার কেন্দ্রস্থলে ছুড়ে দিলাম আর শেষ মন্ত্র পাঠ করলাম। ছায়া হিরং ছিন্নাই আমি হে কনিষ্ঠ ফিরে যা, ফিরে যা, তুই আর আমাদের নস। আমরা ছিলাম কেউ, এখন আর না। একসঙ্গে পুরো গুহা কেঁপে উঠল, দেওয়াল ফেটে গেল, ছাই ঝরে বাতাস এক দমকা তাণ্ডবে সব ছড়িয়ে দিল। ভস্মরাজ কাঁপে না, কাঁদে না, কেবল ফিস ফিস করে। আবার আসবো, আমি আসবো, মাটি তো আমারই। আমি ধীরে পিছনে হাঁটতে থাকি। পায়ের নিচে মাটি আগের মতোই শক্ত, আর মৃতদেহগুলো এবার নিঃশব্দ, যেন মুক্তি পেয়েছে। আপনি এত সাহস পেলেন কিভাবে? যারা জীবনে বহুবার মৃত্যু দেখেছে তারা একসময় আর ভয় পায় না, বরং মৃত্যুকে চিনে ফেলে। তখন মনে হয় সব থেকে ভয়ঙ্কর জিনিসটা ভয় না থাকা নিজেই। আপনি এখনো কাঁপছেন? ওটা কাঁপা নয়, মাটির স্পন্দন। কেউ কেউ এখনো নিচে ডাকছে। গড়পেটুয়ার সেই ফাটল হয়তো বন্ধ হয়েছে, কিন্তু এই মাটি, এই বাংলার বহু জায়গায় এমন ফাটল আছে যেখান দিয়ে অন্ধকার ঢুকে পড়ে। তাই বলছেন ভূতেরা এখনো ঘোরে? ভূতেরা নয়, স্মৃতিরা ঘোরে। আর কিছু মানুষ তো জীবিত থেকেও মৃতের মতো হয়ে যায়। তাদের চোখে ছায়া থাকে না, মুখে শব্দ থাকে না, তারা আমাদের মাঝেই আছে, ছায়াহীন, মুখহীন, ইতিহাসবিহীন। আপনার মতো মানুষ না থাকলে তো আমরা বুঝতেই পারতাম না কি ঘোরাফেরা করে চারপাশে। মাটির নিচে যারা বেঁচে থাকে তারা মরার চেয়েও বেশি জেদি।